8 বিমানবন্দরে 16 প্রকল্প বাতিলের উদ্যোগ বেবিচকের। হাসিনা সরকারের নেয়া প্রকল্প যাচাইয়ের পরামর্শ। রাজনৈতিক টানাপোড়েনেও ভারতের রপ্তানি বেড়েছে 15%। চীনের বাজারে কমেছে প্রায় 6%। ফেব্রুয়ারির 3 দিবস ঘিরে বাড়ছে ফুলের চাহিদা। সাভারে ফলন ভালো হওয়ায় লাভের আশায় কৃষক। এবং আগামী শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি চায় ইসরায়েল, না হলে ফের আগ্রাসনের হুঁশিয়ারি নেতানিয়াহুর। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত অবৈধভাবে নেয়া 16টি প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বেবিচক। অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা এবং ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় প্রকল্পগুলোতে বাতিল করা হয়েছে, যার বাজেট প্রায় 300 কোটি টাকা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট প্রকল্পের পাশাপাশি গত 15 বছরে নেয়া বড় প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন জরুরি। আরও জানাচ্ছেন নাইমা বীর। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গেল 16 বছরে দৃশ্যমান উন্নয়ন দেখাতেই দেশের 8 বিমানবন্দরে নেওয়া হয়েছিল 15টি প্রকল্প, যার বাজেট ধরা হয়েছিল প্রায় 32,000 কোটি টাকা। ধীরে ধীরে সেই প্রকল্পগুলোর গোমর ফাঁস হতে চলেছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। ইতিমধ্যে এই টার্মিনাল নির্মাণে 4,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনায় 200 কোটি, কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে প্রকল্পে 150 কোটি ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকল্পে 212 কোটি টাকা সহ মোট 812 কোটি টাকা দুর্নীতির 4টি মামলা করেছে দুদক। এমন অবস্থায় শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া বিভিন্ন প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বেবিচক। এসব কাজে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা ও ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় এগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বাজেট প্রায় 300 কোটি টাকা। কিছু কিছু কাজ আমরা যেমন আগে নেওয়া হয়েছিল, অনেক কিছু কাজ নেওয়া হয়েছিল যেগুলো আমাদের বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে কাজগুলো এখন না করলেও চলবে। তো ওরকম জরুরি প্রয়োজনীয়তা নাই কাজগুলোর, কিছু ডুপ্লিকেশন আছে, কিছু আইনগত সঠিকভাবে হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, যার জন্যে প্রফেশনালি আমি সেই কাজগুলো বন্ধ রেখে অপারেশনাল কাজগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমাদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আছে 3rd টার্মিনালের দক্ষিণ পাশে স্টেক হোল্ডারদের জন্য অফিস ভবন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 6 তলা আবাসিক ভবন, সিলেট ওসমানী বিমানবন্দরে সেন্ট্রাল স্টোর, কক্সবাজার বিমানবন্দরে ডি টাইপ কোয়ার্টার, বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দরে অফিস ভবন ও রেস্ট হাউস সহ মোট 16টি প্রকল্প। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট প্রকল্পের পাশাপাশি গেল 15 বছরে নেয়া বড় প্রকল্পগুলোকেও পুনর্মূল্যায়ন করা দরকার। 300 কোটি টাকা প্রকল্প বন্ধ করা হয়েছে বা হচ্ছে, এটা বড় কথা না, বড় হতে টোটাল রিভিউ হওয়া উচিত। আমি ঠিক কোনটা করব না করব, প্যাসেঞ্জারের কমফোর্ট আমাদেরকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা তার আগে উচিত ছিল এই ফেসিলিটেট করা, যে একটা এয়ারপোর্টকে আমি কতক্ষণ ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, কতগুলো এয়ারপোর্টের জন্য আমার রানের সার্ভিসটা কেমন হবে, সেই কাজটা আমরা করাইনি। তো এই জায়গাটায় এখন যেহেতু সময় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যদি তারা মনে করেন আমাদের তারা রিভিউ করতে পারেন। নাইমা বীর, এখন, ঢাকা। রাজনৈতিক টানাপোড়েন আর কূটনৈতিক শিথিলতা চললেও বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বইছে উল্টো হাওয়া। অর্থ বছরের প্রথম 6 মাসে গেলবারের তুলনায় ভারতের রপ্তানি বেড়েছে প্রায় 15%। আমদানিও রয়েছে স্বাভাবিক। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের বাণিজ্য নির্ভরতা ও ব্যবসায়ীদের সম্পর্কের কারণে কূটনৈতিক টানাপোড়েন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অথচ একই সময়ে চীনের বাজারে রপ্তানি কমেছে প্রায় 6%। চট্টগ্রাম থেকে জানাবেন হোসেন জিয়াদ। 5 আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে শুরু হয় নতুন টানাপোড়েন। উষ্ণ সম্পর্কে আসে শিথিলতা। বিভিন্ন মিছিল সমাবেশে জোরালো হয় দিল্লি বিরোধী স্লোগান। সীমান্তে দেখা দেয় উত্তেজনা, হয় সংঘর্ষ।
তবে এসবের ছাপ নেই দ্বিপাক্ষিক বাণিজ্যে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ভারতের বাজারে রপ্তানি হয়েছে 969 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা গেলবারের চেয়ে 130 মিলিয়ন বা 15.37% বেশি। এর মধ্যে পোশাক, পাট ও চামড়াজাত পণ্য অন্যতম। আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় প্রায় 5,000 ধরনের পণ্য। গত 6 মাসে আমদানির পরিমাণ প্রায় $5 বিলিয়ন, যা আগের বছরের প্রায় সমান। তবে গবেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা ব্যবসায়ীদের ভোগাতে পারে। ব্যবসায়ীদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা একটু কমে গেছে। যেমন আগে সে বিনা পয়সায় মানে 500 টাকা 1000 টাকা খরচ করে ভিসা নিয়ে ইন্ডিয়া যেয়ে ব্যবসা করতে পারতো, এখন আমি গত কয়েকদিন আগে শুনছি একটা ভিসা 30,000 টাকা পর্যন্ত খরচ করতেছে ওরা। বাংলাদেশ ভারতের মধ্যে বছরে প্রায় $15 বিলিয়ন বাণিজ্য হয়। কূটনৈতিক অস্থিরতা কিংবা সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের কারণে আপাতত বাণিজ্যে প্রভাব পড়েনি বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান একজন ইম্পোর্টার স্বাভাবিকভাবে বাংলাদেশকে প্রায়োরিটিতে রাখবে সামনের দিনগুলোতে। একজন ব্যবসায়ীর কাছে বিজনেস কোন দেশ থেকে নিলে সে প্রফিট ভালো পাবে সেটা চিন্তা করবে। তো স্বাভাবিকভাবে কোনো কাস্টমারের প্রতি বাংলাদেশ থেকে নেওয়াতে তো বাধা কিছু নেই। অথচ চলতি অর্থবছরের প্রথম 6 মাসে চীনের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানি মাত্র $356 মিলিয়ন, যা গেলবারের চেয়ে 6.7% কম। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা পণ্যে নতুন করে করারোপ করায় তৈরি হয়েছে সম্ভাবনা। এরই মধ্যে অনেক চীনা ব্যবসায়ী বাংলাদেশে পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য যোগাযোগ করছেন। বিগত সময়ে আপনার হিসাব অনুযায়ী বিজনেস একটু কমছে বলে মনে হচ্ছে। এটা সাময়িক বিজনেস। চায়নার যে সম্ভাবনা, যে ডোর ওপেন হয়েছে, আমরা মনে করি আমাদের একটা বড় বিজনেস বাংলাদেশে আসবে। বাজার গবেষকদের মতে, ভারত বাংলাদেশের যোগাযোগ সুবিধা ও কম দামে পণ্য পাওয়ায় বাণিজ্যের উপর তেমন প্রভাব পড়েনি। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সারা দেশে চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নোয়াখালীর 9টি উপজেলায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। নোয়াখালী জেলা জুড়ে এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এর আগে জেলাটিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 18 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। এরই মধ্যে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে 607 জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত আটক হয়েছেন 1775 জন। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নানা ফুলে হেসে উঠেছে সাভারের গোলাপগ্রাম বিরুলিয়া। বিশেষ এই দিনগুলোতে বেড়ে যায় ফুলের চাহিদা, ফলে উৎপাদন থেকে শুরু করে বাড়ে বিপণনও। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় ভালো বিক্রির আশা করছেন কৃষকরা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। দেশের ফুলের বাজারের অন্যতম বৃহৎ সরবরাহকারী বিরুলিয়ার গোলাপগ্রাম। ফুলের বাগান পরিচর্যায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিশ্ব ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ বিশেষ দিনগুলোতে ফুলের বাড়তি চাহিদা ঘিরেই তাদের এই কর্মযজ্ঞ। গত বছর রোগবালাইয়ের কারণে ফলন কিছুটা কম হলেও এবার বেশ ভালো। আবহাওয়া ভালো থাকায় ফলন বাড়তি বলে জানান চাষিরা। এরই মধ্যে বাগানগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা ভিড় করছেন। প্রকৃতির ছোঁয়া, গোলাপ, সে সব মিলে একসাথে অনেক ভালো লেগেছে। ফ্রেন্ড সার্কেল বলছে এরকম এক জায়গা আছে, তোমরা ঘুরো, ভালো লাগবে। আমি আমার আম্মুর সাথে ঘুরতে এসেছি, তো আমার গোলাপ বাগানে এসে অনেক ভালো লাগছে। উৎপাদন ভালো হলেও দাম কিছুটা কম বলে জানান কৃষকরা। কৃষি অধিদপ্তর বলছে রোগবালাই মুক্ত রাখতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন তারা। এখন বর্তমানে এরকম যদি মনে করেন পূর্ববর্তীতে বিঘা যায়, তাহলে মোটামুটি ভালো লাভবান ইনশাল্লাহ। আমরা এখানে আছে আমার দেড় বিঘা মোটামুটি আলহামদুলিল্লাহ খাইলেই আমার খুব ভালোই চলে, কিন্তু এবারে ফলন বেশি, দাম কম। এই অর্থ বছরে প্রায় 45 থেকে 50 কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশা করছি। এই ফুল চাষের প্রতি আমাদের সাভার উপজেলার কৃষক যাতে আরও উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, সেই ব্যাপারে আমরা বিভিন্নভাবে কৃষকের সহিত মত বিনিময় করছি। বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে ফুল চাষের প্রতি আমরা উৎসাহিত করে তুলছি। বিরুলিয়ার গোলাপগ্রামে এবছর 305 হেক্টর জমিতে চাষ হয়েছে গোলাপ, রজনীগন্ধা, টিউলিপ,
গ্লাডিওলাস, জারবেরা সহ বিভিন্ন জাতের ফুল। গেলবারের তুলনায় এবার সাভারের গোলাপ গ্রামে গোলাপের ফলন হয়েছে বেশ। কৃষকরা বলছেন একদিকে সারের দাম এবং কীটনাশকের দাম বৃদ্ধি, অন্যদিকে এবার অন্যান্য বছরের তুলনায় গোলাপের দাম কিছুটা কম হওয়ায় খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। হুমায়ুন কবির, এখন, সাভার। হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলের হিড়িক পড়েছে। এরই মধ্যে সড়কের পার্শ্ববর্তী খাল ভরাট করে ফেলেছে কয়েকটি প্রতিষ্ঠান। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, ফলে আগামী বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা করছেন শহরবাসী। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হবিগঞ্জ শহরের বাইপাসে সড়ক ও জনপথ বিভাগের খাল ভরাট করেছে কুইন মেরি হাসপাতাল। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পৌর জাসাজ সভাপতি জায়গা দখল করে তৈরি করেছেন প্রবেশপথ। একইভাবে সরকারি খাল ভরাট করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব আর সড়ক বিভাগের উদাসীনতায় ব্যাহত হচ্ছে সরকারি সম্পদ। খাল দখল হওয়ায় বৃষ্টির মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়বে স্থানীয়রা। খাল বন্ধ করে দিচ্ছে, পানি যাওয়ার নিষ্কাশন নাই, এদিকে কোনো খালেরই নাই। রাস্তাঘাট বানাইয়া মানে জায়গা বইরা শহরের পানি যাওয়ার কোনো রাস্তাই নাই। পরিবেশ কর্মীরা বলছেন, অবৈধ দখল আর খাল ভরাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। একই সঙ্গে দ্রুত সময়ে অবৈধ দখল কমাতে না পারলে সরকারি সম্পদের ক্ষতি হবে বলছেন তারা। বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টিপাত হলে যে শহরের যে পানি নিষ্কাশন হতো বাইপাস সড়কের খালের মাধ্যমে যে হাওড়ে গিয়ে পড়তো, যে নিম্নাঞ্চলে যেত, সেই পানিগুলো যাওয়া নিষ্কাশন হওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে শহরের জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা দেখা দেয়। আমাদের বাইপাস সড়কের দুই পাশে বেশ প্রশস্ত এবং বেশ লম্বা খাল ছিল। তখন এই দুই খালই ছিল পানি যাওয়ার রাস্তা, কিন্তু আমাদের এই দুর্ভাগ্য যে সেটা হয় নাই। আবার সেই জায়গাগুলো প্রভাবশালী যারা, বিশেষ করে প্রভাবশালীরাই, তারা তাদের ইচ্ছা মতো দখল করছে। যদিও কুইন মেরি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সড়ক বিভাগের অনুমতি এবং নিয়মনীতি মেনেই জায়গাটি ভরাট করা হয়েছে। তবে সড়ক বিভাগ বলছে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার পরও মাটি অপসারণ করেনি তারা। এ ব্যাপারে অবৈধ দখল উচ্ছেদে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। এখানে আমরা ভরাট করিনি, এটা ভরাটই ছিল, বুড়ো জমি ছিল, ঠিক আছে। এটা আপনার এই ডকুমেন্টসে পশ্চাতে আমরা সাবমিট করছি, এটা বুড়ো জমি। আমাদেরকে এই জনস্বার্থে এই জায়গাটা ব্যবহারের জন্য রাস্তা হিসাবে আমাদের একটা সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। কুইন মেরি হসপিটাল উল্লেখযোগ্য, এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করে যাচাই করে পরে দেখেছি যে এটি সত্যি তারা মাটি ভরাট করেছিল। তবে আমরা সেক্ষেত্রে তাদেরকে আমরা নোটিশ ইস্যু করেছি 10 দিনের মধ্যে মাটি অপসারণ করার জন্য, কিন্তু 10 দিন অতিবাহিত হওয়ার পরও তারা অপসারণ করেনি। তো এর মধ্যে তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে যে তারা খুব শীঘ্রই একটি দরখাস্ত আবেদন করবেন যে তাদের আক্রোশ সড়কের জন্য। 2019 সালে বাইপাস সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। শিগগিরই আবারও বেদখল জায়গা পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কাজল সরকার, এখন, হবিগঞ্জ। মাঘী পূর্ণিমা উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাসরা এলাকায় বংশাই নদীতে ভোর থেকে পুণ্য স্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ। এই স্নানে পাপমোচন হয় বলে তাদের বিশ্বাস। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের বাসাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, পুণ্য স্নানে জনসমাগম কেমন দেখছেন? মুক্তি, সময় যতই বাড়ছে ততই এখানে জনসমাগম বাড়ছে। আমরা লক্ষ্য করেছি যে নারী পুরুষের পাশাপাশি বিভিন্ন বয়স শিশুরাও কিন্তু এখানে এসে তারা পুণ্যচানে অংশ নিচ্ছেন। আর আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বেলা যত গড়াচ্ছে এখানে শীত ততই বাড়ছে এবং কুয়াশা ততই বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু এখনো শিশু এবং যারা না বা অনেকের মনের বাসনা থাকে তারা কিন্তু এখানে গঙ্গা স্নান করলে অনেকেই সন্তান পেয়েছেন। আবার অনেকে এখানে যারা
যাদের সন্তান জন্ম হয়েছে তারা কিন্তু এখানে সন্তান নিয়েও এসেছেন। তারা অনেকে এখানে যাদের সন্তান জন্ম হয়েছে তারা কিন্তু এখানে সন্তান নিয়েও এসেছেন, তারা এই পুণ্যচানে অংশ নিয়েছেন এবং অনেকেই দাবি করেছেন যে অনেকের পরিবারে আর্থিক সমস্যা থাকে বা ঋণগ্রস্ত থাকে, এখানে তারা যদি মানত করে থাকেন সেই ঋণ বা আর্থিক সমস্যার সমাধান হয়ে থাকে। আর কয়েকজন শিশু শিক্ষার্থী জানিয়েছেন যে যারা লেখাপড়ায় ভালো করতে চান তারা যদি এখানে গঙ্গা চান করেন তাহলে তাদের লেখাপড়ার মান ও অনেক বাড়ে। আর এখানে বাসাইল ছাড়াও কিন্তু টাঙ্গাইল সদর, এছাড়াও মির্জাপুর, দেলদুয়ার সব বিভিন্ন উপজেলার লোকজন এখানে আসেন এবং কয়েকজন জানিয়েছেন যে এখানে গাজীপুরের কালিয়াকৈর এবং ময়মনসিংহের ভালুকা থেকেও এখানে লোকজন এসে পুণ্যচানে অংশ নিচ্ছেন। তো আমরা এখানে আসা যারা এই পুরোহিত রয়েছেন তাদের কাছে যতটুকু জানতে পেরেছি তারা জানিয়েছেন যে প্রায় ব্রিটিশ আমল থেকে শুরু করে এখানে এই গঙ্গা চান শুরু হয়েছে। তারা জানিয়েছেন যে সাধু ভক্ত নামের এক লোক ছিলেন যিনি ব্রিটিশ আমলে এখানে মাধব নামে এক প্রতিমার করতেন আর পূজা করতেন, সেখান থেকে তা অনেকের মনের বাসনা পূরণ হচ্ছে এবং এখানে যারা পুণ্যার্থী রয়েছেন বিশেষ করে নারীরা তারা দাবি করেছেন যে এখানে পুণ্যচান করলে অনেকেরই পাপ মোচন হয়ে থাকে। আমরা লক্ষ্য করেছি যে এখন কিন্তু সময় যতই বাড়ছে ততই কিন্তু এখানে লোকজনের সমাগম বাড়ছেন এবং পুণ্যার্থী যারা রয়েছেন তাদের সংখ্যাও বাড়ছে। আমি যদি এই যে একটু দেখাই যে এখানে কিন্তু এখনো অনেকেই নৌকা নিয়ে আসতেছেন তারা কিন্তু এই পুণ্যচানে অংশ নিতে। তো এই ছিল মুক্তি টাঙ্গাইলের পুণ্যচানের সবশেষ তথ্য। ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প পুঁজি ও লোকসানের ঝুঁকি কম থাকায় দিন দিন কুল চাষে আগ্রহ বাড়ছে তাদের। এতে যেমন বেকারত্ব দূর হচ্ছে তেমনি বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির মাটি কুল চাষের উপযোগী হওয়ায় 2019 সাল থেকে জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয় কুলের আবাদ। অধিক লাভজনক হওয়ায় অন্য ফসল বাদ দিয়ে অনেক কৃষক কুলের আবাদ শুরু করেন। বর্তমানে বরসুন্দরী, বাউকুল, আপেল কুল, নারিকেল কুল সহ বিভিন্ন জাতের কুল চাষ হচ্ছে ঝালকাঠিতে। কুল চাষে বিঘা প্রতি খরচ 20 থেকে 22,000 টাকা। খরচ বাদে লাভের পরিমাণ দাঁড়ায় 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। বাজারে ভালো দাম পাচ্ছি। আমরা যুবক যারা আছি এলাকায় তারা এই বড়ই বাগান দেখে আমরা উদ্বুদ্ধ হচ্ছি যে আমরা এই বাগান করব। আরো 10 কাঠা জায়গায় বড়ই চাষ করছি। বড়ের নাম হয়েছে বনসুন্দরী। আমি নিজেও একটা বাগান করছি, মোটামুটি ভালোই ফলন আসে, মিষ্টিও ভালো। এলাকার লোকজনও বাগান করতে ইচ্ছুক, আরো লোকে করবে। ঝালকাঠির কুলের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য জেলা থেকে পাইকাররা এসে কুল নিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগ বলছে লাভজনক ফসল হওয়ায় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। কুল চাষ সম্প্রসারণে বাগান মালিক ও কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। স্থানীয়ভাবে বড়ইটা ভালো এবং খাইতে সুস্বাদু এবং বিষমুক্ত এবং নির্ভেজাল, এই জন্য আমরা এখান থেকে এসে বড়ই নেই আর কি। আমাদের এলাকায় বা এলাকার আশেপাশে আমাদের জেলায় অনেক কুল বাগান হয়েছে। বিশেষ করে আমরা অনেক বাগান নিজেরা করে দিছি বা আমাদের দেখা দেখি অনেকে করতে আছে। এখানকার যুবক এবং বেকার যে কৃষক ভাইরা রয়েছে তারা কিন্তু এই কুল চাষে করে আর্থিকভাবে যেমন লাভবান হচ্ছে, তেমনি ঝালকাঠিতে কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে ঝালকাঠিতে 46 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 252 টন। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলে দেশীয় প্রজাতির মাছের সংকটে ব্যাহত হচ্ছে শুটকি উৎপাদন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অবাধে মাছ নিধন সহ বিভিন্ন কারণে দেশীয় মাছ মিলছে না। এতে বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ শুটকির চাতাল। দেশ ও দেশের বাইরে চাহিদা থাকলেও উৎপাদন কমায় এবার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় মৎস্য ব্যবসায়ীরা। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। চলন বিলকে বলা হয় মৎস্য ভান্ডার। এই বিলের দেশীয় মাছের সুনাম দেশ জুড়ে। মিঠা পানির এসব মাছের শুটকি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে স্থানীয় কয়েকশো মানুষ।
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের মহেশলুটি উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অর্ধশত শুটকির চাতাল। বিভিন্ন আড়ত আর জেলেদের থেকে পুঁটি, ট্যাংরা, খলসা, টাকি, চান্দা, বোয়াল সহ নানা প্রজাতির মাছ সংগ্রহ করে শুটকি উৎপাদন হয়। আকার ও প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। আমরা এই মালগুলি আমরা 180, 170, 280 এই দামে মালগুলি কিনতেছি। কাঁচা মাছ কম থাকার কারণে অনেক দামে মাছ কিনতে হচ্ছে, সেই তুলনায় বাজারে আমরা পাচ্ছি না। সাম পাইছে প্রসেস করিয়া ছোটগনি ধোয়া হয় আর বড়গনি লবণ দিয়ে লাইরে দেওয়া। সিরাজগঞ্জের শুটকির চাহিদা রয়েছে দেশ বিদেশে, তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন করায় চলনবিলে মাছের উৎপাদন কমেছে। এতে ব্যাহত হচ্ছে শুটকির উৎপাদনও। লোকসানে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। বন্ধ হচ্ছে বেশিরভাগ চাতাল। সৈয়দপুর যায়, ইন্ডিয়ায় যায়, অনেক জায়গায় যায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, বিদেশেও যায়। এখন আমরা যার কাছে দিই হারা আপনার কিনেলে অন্য জায়গায় দেয়। ভারতে যে মাছটা যায় এক লাইন কেট করে দিলে আমরা হয়তো কয়টা কামাই করতে পারবো। মৎস্য বিভাগ বলছে মাছের উৎপাদন বাড়াতে অভয়শ্রম তৈরি সহ নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি সহায়তা করা হচ্ছে শুটকি ব্যবসায়ীদের। চলনবিলকে কেন্দ্র করে, চলনবিল সহ পার্শ্ববর্তী কিছু বিলকে কেন্দ্র করে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটা বাস্তবায়ন হলে আশা করা যায় অনেকাংশেই এই দেশীয় প্রজাতির মাছের যে প্রাচুর্যতা আবার ফিরে আসবে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 350 টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। সিন্ডিকেট মুক্ত হলেও সন্দ্বীপ নৌরুট। বিআইডব্লিউটিএ এককভাবে ঘাট পরিচালনার দায়িত্ব নেয় যাত্রীদের ভোগান্তি কমেছে, পাশাপাশি নৌরুটে ভাড়া কমেছে 35%। এদিকে আগামী মাসেই এ রুটে চালু হচ্ছে ফেরি সার্ভিস। এতে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য, স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। আর জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রামের মূল ভাগ থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বন্দরনগরী থেকে সন্দ্বীপে যাওয়া আসার একমাত্র নৌপথ এটি। এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম জেলা পরিষদ নৌঘাট পরিচালনা করে আসছিল। তবে দীর্ঘদিনের অভিযোগ, এই নৌরুটে গলাকাটা ভাড়া আদায়ের পাশাপাশি ফিটনেসবিহীন নৌযানে পারাপার করা হয় যাত্রীদের। ফলে ভোগান্তির পাশাপাশি বিভিন্ন সময় দুর্ঘটনায় মৃত্যু হয় অর্ধশত যাত্রীর। 5 আগস্টের পথ পরিবর্তনের পর সন্দ্বীপের মানুষের দাবির মুখে এই নৌপথ পরিচালনার দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। সন্দ্বীপ চট্টগ্রাম নৌ রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয় 250 টাকা, আর সার্ভিস মালের বোট ও স্টিমারের ভাড়া 120 টাকা, যা পূর্বের ভাড়ার চাইতে 35% কম। পাশাপাশি বেড়েছে নৌযানের সংখ্যাও। কয়েক যুগ ধরে সন্দ্বীপের মানুষ খুব কষ্ট করছে, দুর্ভোগের শিকার, হয়রানির শিকার, অর্থের অপচয়। আমাদের আগে দেখা যাচ্ছিল যে ঘাটটা ছিল একক নিয়ন্ত্রণে এবং ওরা ওদের ইচ্ছা মতো মানুষদেরকে ব্যবহার করতো। এখানে কোনো যানজট নাই, কোনো কিছু নাই, মানুষের চলাফেরা যাতায়াত অনেক ভালো। এই ভাড়াটা যতটুকু সম্ভব কমিয়ে এনেছে, 250 টাকা এনেছে 350 টাকা থেকে। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা এর থেকে আরও বেশি সুফল পাবো। মঙ্গলবার বিআইডব্লিউটি এর ঘাট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। সন্দ্বীপের এই নৌ রুট সিন্ডিকেট মুক্ত করা হয়েছে বলে জানান তিনি। আমরা ফেরি চলাচল, ফেরির জন্য আমরা অর্ডার অলরেডি হয়ে গেছে, ফেরির কাজও চলতেছে। তো আমরা একদম ফাইনাল যেটা একদম নিরাপত্তামূলক ফাইনাল যেটা সেটা আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর, এই বছর অগাস্ট সেপ্টেম্বর আমরা পেয়ে যাব। বোটের জন্য যে ভাড়া বা লঞ্চের জন্য যে ভাড়া, সেটা কিন্তু কখনোই নির্ধারিত থাকে না। এখানেও সেই সিস্টেমটাই আমরা এস্টাবলিশ করলাম। এই সিস্টেমটা এখানে ছিল না, এটা আগে সিন্ডিকেটের মধ্যে ছিল। তারা ভাড়াটা ফিক্স করে দিত, এখন এই ভাড়াটা ফিক্স থাকবে, ভাড়া মালিক তুলবে, আমরা শুধুমাত্র এন্ট্রি ফি নেব। চলতি বছরের মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হচ্ছে ফেরি সার্ভিস। এতে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। ঘুরে দাঁড়াবে পর্যটন খাত, প্রত্যাশা স্থানীয়দের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সম্প্রতি ঢাকা থেকে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান ভাড়া বাড়ানো হয়েছে কয়েক গুণ। বাধ্য হয়ে অনেক মালয়েশিয়া প্রবাসী খরচের খাতায় করছেন কাটছাঁট। প্রবাসীদের দাবি, গ্রুপ টিকেটিং সিন্ডিকেটের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিমান ভাড়া। যদিও ইতোমধ্যে সিন্ডিকেট দমনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়া থেকে জানাবেন শাহরিয়ার তারেক। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পেরিয়ে গেছে 6 মাস, অথচ এরপরেও আকাশপথে ফেরেনি স্থিতিশীলতা। বিভিন্ন উৎসব পার্বণ বাদেও মাঝে মধ্যেই কয়েক গুণ বেড়ে যায় উড়োজাহাজ ভাড়া।
এতে প্রতিনিয়তই ভুক্তভোগী হচ্ছেন প্রবাসীরা। সম্প্রতি ঢাকা থেকে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজ ভাড়া বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে বাড়তি অর্থ দিয়েই টিকিট কিনতে বাধ্য হচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। অতিরিক্ত অর্থ জোগাতে অনেকেই কাটছাট করছেন কেনাকাটায়, কেউ বা করছেন ঋণ। আবার কিছু প্রবাসী বাধ্য হয়ে বাদ দিয়েছেন দেশে ফেরার পরিকল্পনা। টিকিটের এই অস্বাভাবিক মূল্য বাড়ার প্রতিবাদে সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে কুয়ালালামপুর শাখার প্রবাসী অধিকার পরিষদ। মূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি তাদের। বিভিন্ন ইমার্জেন্সি কারণে যেতে হয় দেশে, যেন দেশে যেতে পারে। সেজন্য সরকারের নিকট আকুল আবেদন যেন বিমান টিকিটের দাম যত দ্রুত সম্ভব যেন কমিয়ে আনা হয়। যারা এই টিকিট সিন্ডিকেটের সাথে জড়িত, এই টিকিট সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকেও এই ডেভিড হান্ট অপারেশনের মাধ্যমে বিচার এবং আইনের আওতায় আনা হোক। সংশ্লিষ্টরা বলছেন, কুয়ালালামপুর বিমানবন্দরের তুলনায় কয়েক গুণ বেশি চার্জ নেয় ঢাকা বিমানবন্দর, যা টিকিটের মূল্য বাড়ার অন্যতম কারণ। এছাড়াও গ্রুপ টিকিটিং সিন্ডিকেট বন্ধের পাশাপাশি চার্জ কমানোর ক্ষেত্রে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। অনেক প্রবাসীরা দেশে যে অবস্থায় যাওয়ার আসার সময় তাদেরকে হাতে টাকা থাকে না, সেক্ষেত্রে তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে টিকিট কিনতে হয়। শুধুমাত্র যে পাসপোর্টের নাম এন্ট্রি করে টিকিট বুক হবে তাছাড়া হবে না, এই জন্যই যে শুধু টিকিটের দাম কমে যাবে এমনটা কিন্তু না। টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এছাড়াও যাত্রীর নাম, পাসপোর্ট কপি ও নম্বর ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায় সেজন্য ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। আগামী শনিবার দুপুরের মধ্যে হামাস বাকি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় আবারও আগ্রাসন শুরু হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে বন্দি বিনিময় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। তবে আসলেই কি ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে, এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আল জাজিরা, যেখানে উঠে এসেছে হামাসের দাবির সত্যতা ও নেতানিয়াহুর দুরভিসন্ধি। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের এক মাস না পেরোতেই সোমবার বিনা মেঘে বজ্রপাত। ভিডিও বার্তায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জানানো হয়, উপত্যকার উত্তরে ফেরার পথে ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ করেছে আইডিএফ। পাশাপাশি মানবিক সহায়তার বহরে দেয়া হচ্ছে বাধা। হামাসের দাবির সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির দাবি, যুদ্ধবিরতির পরেও প্রতিদিনই হত্যা করা হচ্ছে উপত্যকার ফিলিস্তিনিদের। প্রথম ধাপের যুদ্ধবিরতিতে উপত্যকায় 12,000 ট্রাক পৌঁছানোর কথা, তবে পৌঁছেছে মাত্র 8,500 ট্রাক। 2 লাখ তাঁবু সরবরাহের কথা থাকলেও এসেছে মাত্র 10%। এমনকি প্রতিশ্রুত 60,000 ভ্রাম্যমাণ আবাস তৈরির কোনো চিহ্নও নেই। প্রতিদিন 50 জন করে 1000 গুরুতর আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অন্য দেশে পাঠানোর চুক্তিতে সম্মতি দেয় ইসরায়েল। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ কয়েকদিনে চিকিৎসা নিতে দেশ ছাড়তে পেরেছেন মাত্র 120 জন, অর্থাৎ প্রতিটি চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল। হামাস জানিয়েছে, চুক্তি মানার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে সম্মতি পেলে আবারও শুরু হবে বন্দি বিনিময়। ইচ্ছাকৃতভাবে 6ষ্ঠ দফায় নির্ধারিত জিম্মিদের মুক্তির 5 দিন আগেই বিনিময় স্থগিত করা হয়েছে বলে জানায় হামাস। এতে করে মধ্যস্থতাকারীদের সঙ্গে সমঝোতা করতে সময় পাবে ইসরায়েল। ফিলিস্তিনি কূটনীতিকদের শঙ্কা, হামাসের সিদ্ধান্তকে পুঁজি করে আবারও যুদ্ধ শুরুর ঘোষণা দিতে পারেন নেতানিয়াহু। They have detained more than 580 Palestinians in the West Bank, despite the fact that they had to release few hundreds. So the situation is very clear. Netanyahu wants to find any pretext to actually not go ahead with the ceasefire agreement. ইতোমধ্যে গাজায় আবারও সামরিক অভিযান শুরুর দাবি কট্টর ডানপন্থী ইহুদিদের। অন্যদিকে হামাসের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর ওপর চাপ দিচ্ছেন জিম্মিদের স্বজনেরা। এমন পরিস্থিতিতে বল এখন ইসরায়েলের কোর্টে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব।
মানবজাতির কল্যাণের হাতিয়ার হয়ে উঠুক কৃত্রিম বুদ্ধিমত্তা। মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটের সমাপনী দিনে বিশ্ব নেতাদের এই বার্তাই দিয়েছেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া এআই এর অপব্যবহার রোধে আন্তর্জাতিক আইন প্রণয়নে জোর দিয়েছেন সহ আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাধা হতে পারে ইউরোপের কঠোর নিয়ন্ত্রণ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। দৈনন্দিন জীবন থেকে রাষ্ট্র পরিচালনা অপরিহার্য হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির ব্যবহার। তাই নিরাপত্তা, অর্থনীতি ও জলবায়ুর পর এআই অ্যাকশন সামিট 2025-এর দিকে নজর ছিল বিশ্বের। প্যারিসে ফ্রান্স ও ভারতের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন টেক জায়ান্ট, নামিদামি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সহ অন্তত 100 দেশের রাষ্ট্রপ্রধান। So the real promise of having an AI assistant in the context of anything you're doing, be it while learning something, a radiologist looking at images, a doctor engaging with the patient, all of that is going to be assisted and it's going to deeply be embedded in your workflows. That is as real as it gets in a 2 to 4 year time frame. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এবারের সামিটে সবচেয়ে আলোচিত প্রশ্নের একটি কিভাবে বন্ধ হবে এর অপব্যবহার। যদিও নবনিযুক্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইউরোপের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের কবলে পড়ে সম্ভাবনা হারাচ্ছে এআই প্রযুক্তি। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ আমলে না নিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার ধরতে প্রস্তুত ইউরোপ। সম্ভাবনাময় এই খাতে রাষ্ট্রীয় নজরদারি বাড়িয়ে বিশ্ববাসীর উপকারে এআই টুলস ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান আয়োজক দেশ ফ্রান্সের রাষ্ট্রপ্রধান। সহ আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী বলেছেন এআই এর কারণে কিছু পেশা হুমকির মুখে পড়লেও নতুন কাজের সুযোগও সৃষ্টি হচ্ছে। এছাড়া জাতিগত বৈচিত্র্য বিবেচনায় নিয়ে নিজস্ব ভাষায় ওপেন এআই নেটওয়ার্ক মডেল নির্মাণের অগ্রগতি নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী। Friend, loss of jobs is AI's most feared disruption. But history has shown that work does not disappear due to technology. Its nature changes and new types of jobs are created. Et je crois que c'est exactement le défi qui est le nôtre avec l'intelligence artificielle. C'est-à-dire embrasser des transformations technologiques formidables, réussir à maîtriser par des capacités de calcul nouvelles, des avancées profondes. এআই সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের প্যারিস এআই সামিটে স্টেটমেন্ট অন ইনক্লুসিভ সাস্টেনেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে অংশগ্রহণকারী দেশগুলো। যদিও এ তালিকায় নেই যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর দাবি নিজেদের স্বার্থ রক্ষায় বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সরকারের বেঁধে দেয়া সময়ও যেন পাত্তা পায় না দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমানের কাছে। 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের 75% পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত 50% অর্থে বুঝে পাননি অধিকাংশ ক্রিকেটার। এমনকি দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি পেয়েছেন পারিশ্রমিকের মাত্র 25%। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। পারিশ্রমিক ইস্যুতে বারবার প্রতারণা করেও ক্ষান্ত হননি দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান। এমনকি সরকারের বেঁধে দেয়া সময়সীমাও মানেননি তিনি। ক্রিকেটারদের পাওনা শোধ না করে আবারও যোগাযোগ বন্ধ রেখেছেন এই ফ্র্যাঞ্চাইজি মালিক। পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর কর্মকাণ্ড ইতিমধ্যে দেশের ক্রিকেটে এঁকেছে কলঙ্কের দাগ। টাকা না পেয়ে ক্রিকেটারদের অনুশীলন বর্জন কিংবা ম্যাচ না খেলার ঘটনাও আলোচনা জমিয়েছে বিশ্ব ক্রিকেটে। একাধিকবার চেক বাউন্স, সবশেষ ভাড়া না পেয়ে ক্রিকেটারদের কিডব্যাক জব্দ করেন বাস ড্রাইভার, যে দৃশ্যের দেখা মেলে না পাড়ার ক্রিকেটেও। ক্রিকেটের স্বার্থে বিষয়টি নিষ্পত্তি করতে বারবার তাগাদা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নিরুপায় হয়ে সবশেষ গেল 3 ফেব্রুয়ারি রাজশাহীর মালিককে আইনি হেফাজতে এনে আলোচনা চালায় সরকার, যেখানে 3, 7 ও 10 ফেব্রুয়ারি এই 3 কিস্তিতে ক্রিকেটারদের সব পাওনা পরিশোধের আশ্বাস দেন শফিকুর রহমান।
তবে মুখের কথা মুখে রইলেও বাস্তবতা অন্য। ক্রিকেটারদের 75% অর্থ তো দূরের কথা, এখন পর্যন্ত মোট অর্থের 50% বুঝে পাননি অধিকাংশ ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটারের দাবি, দলের অধিকাংশ ক্রিকেটার এখন পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন মোটে 45%। 11 ফেব্রুয়ারির মধ্যে 75% দেওয়ার কথা থাকলেও যোগাযোগ করা যাচ্ছে না দলটির মালিক পক্ষের সাথে। দলটির টিম ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপিও এখন পর্যন্ত বুঝে পেয়েছেন মাত্র 25% পারিশ্রমিক। বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ক্রিকেটারদের দেয়া অভিযোগ স্বীকার করে আবারও আশ্বাস দেন দ্রুতই পরিশোধ করা হবে সবার পাওনা। সরকারের বেঁধে দেয়া সময় একদিন পিছিয়ে 11 ফেব্রুয়ারি আবারও প্রতারিত রাজশাহীর ক্রিকেটাররা। তারিখের পর তারিখ পেয়ে বারবার প্রতারিত হয়ে যেন ক্লান্তি এসেছে ক্রিকেটারদের মাঝেও। কিন্তু এ খেলার শেষ কোথায়? উত্তরের অপেক্ষায় পুরো দেশের ক্রিকেট। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এসকে শাওনের প্রতিবেদন। প্রায় 10 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তেমন আলোচনায় ছিলেন না। পারফরম্যান্স আশাব্যঞ্জক না হওয়ায় বেশি ম্যাচও খেলা হয়নি। ওয়ানডে আর টি-20 মিলিয়ে খেলেছেন মাত্র 15টি ম্যাচ। সবশেষ লাল সবুজ জার্সিতে খেলেছেন 2022 সালে। 3 বছর পর হঠাৎ আলোচনায় সোহেলি আক্তার, কারণ দুর্নীতির দায়ে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির দুর্নীতি দমন কোডের 5টি বিধান লঙ্ঘন করেছেন সোহেলি। তার বিরুদ্ধে অভিযোগগুলো 2023 সালে নারী টি-20 বিশ্বকাপের সময়কার। তখন তিনি দলে না থাকলেও এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন। বড় অঙ্কের অর্থের প্রলোভন দেখালেও সেই ক্রিকেটার অবশ্য রাজি না হয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে বিষয়টি জানান। তারপরই অনুসন্ধান শুরু করে সংস্থাটি। দীর্ঘদিন অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পায় আইসিসি। এরপরই তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসে। তার নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে চলতি বছর 10 ফেব্রুয়ারি থেকে। এসকে শাওন, এখন। শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 8 বিমানবন্দরে 16 প্রকল্প বাতিলের উদ্যোগ বেবিচকের। হাসিনা সরকারের নেয়া প্রকল্প যাচাইয়ের পরামর্শ। রাজনৈতিক টানাপোড়েনেও ভারতে রপ্তানি বেড়েছে 15%। চীনের বাজারে কমেছে প্রায় 6%। ফেব্রুয়ারির 3 দিবস ঘিরে বাড়ছে ফুলের চাহিদা। সাভারে ফলন ভালো হওয়ায় লাভের আশায় কৃষক। এবং আগামী শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি চায় ইসরায়েল, না হলে ফের আগ্রাসনের হুঁশিয়ারি নেতানিয়াহুর। এ ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।